আমরা একটা প্র্যাকটিক্যাল ডাটা সেট দিয়ে দেখব। আহ, আমরা এটা দেখব হচ্ছে সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং এর জন্য যে ম্যাটেরিয়াল প্ল্যানিং হয় সেটা কিরকম হয় সেটা দিয়ে দেখব। এরপর আপনার যদি যে কোনো একটা বিজনেসের ম্যাটেরিয়াল প্ল্যানিং কিভাবে হয় এটার আইডিয়া থাকে, আপনি যেখানেই যান না কেন, আপনার যদি ফার্মাসিউটিক্যালের সাপ্লাই চেইনে কাজ করেন, মনে করেন আপনি ফার্মাসিউটিক্যালের সাপ্লাই চেইনের ম্যানেজার, তো আপনার কাছে আপনি এখন ফার্মাসিউটিক্যালের সাপ্লাই চেইনের ম্যাটেরিয়াল প্ল্যানিং করবেন, তাহলে সেটাও আপনি করতে পারবেন। বাট আপনার বেসিকটা আপনাকে জানতে হবে। তো আমরা দেখব। আচ্ছা, আমি আমার শেয়ার দিচ্ছি। আচ্ছা, বিল অফ মেটেরিয়াল এই টার্মটার সাথে কি পরিচিত আপনারা? বিল অফ মেটেরিয়াল। হ্যাঁ, বিল অফ মেটেরিয়াল তো বোম যেটা বলে না স্যার, ওইটা তো বিল অফ মেটেরিয়াল। হ্যাঁ, হ্যাঁ, এটা ওই যে হ্যাঁ। মার্চেন্ডাইজাররা যখন অর্ডার পায় তখন আপনার এই মেটেরিয়াল গুলোর প্ল্যান করে, ওইটাই তো বোম। বিল অফ মেটেরিয়াল হলো আপনার যে কোনো একটা ফিনিশ গুডস ম্যানুফ্যাকচারিং করার জন্য, বানানোর জন্য যত রকমের ম্যাটেরিয়াল দরকার, এইটার টোটাল যেই, ফর এক্সাম্পল আপনার 10 ধরনের র মেটেরিয়াল দরকার, 5 ধরনের কনজিউমেবল দরকার, আরও 3 ধরনের প্যাকিং মেটেরিয়াল দরকার। এই টোটালটা মিলে হচ্ছে যে বিল অফ মেটেরিয়াল। ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে এটাকে রেসিপি বলে, বা বেভারেজের ক্ষেত্রেও হয়তো এটাকে রেসিপি বলে। বাট আমরা অপারেশন ম্যানেজমেন্টের ভাষায় এটাকে বিল অফ মেটেরিয়াল বলে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে বিল অফ মেটেরিয়াল বলে। মানে হচ্ছে আপনি যদি গার্মেন্টস এর কথা চিন্তা করেন, একটা টি শার্ট, ফর এক্সাম্পল আপনি একটা টি শার্ট ম্যানুফ্যাকচারিং করবেন। একটা টি শার্ট ম্যানুফ্যাকচারিং করতে আপনার কতটুকু ফেব্রিক লাগবে? একটা হচ্ছে আপনার বডির ফেব্রিক লাগতে পারে, এরপর হচ্ছে যে আপনার রিপ, আপনার এইটার তো, তারপর হচ্ছে সুতা লাগবে, লেবেল লাগবে, কেয়ার লেবেল লাগবে, ট্যাগ লাগবে, এটা প্যাকেজিং করবে, যত রকমের দরকার আর কি। এই টোটালটা হচ্ছে বিল অফ মেটেরিয়াল। তো আমরা এখানে একটা স্যাম্পল দেখি প্রথমে। ফর এক্সাম্পল এফজি দিয়ে ফিনিশ গুডস বোঝাচ্ছি আর কি। একটা ফিনিশ গুডস, হ্যাঁ। আর আমরা এটা একটা স্যাম্পল আর কি, আমরা এরপরে মেইনটা দেখবো, জাস্ট বোঝার জন্য এখানে আর কি। মনে করেন একটা কোম্পানির একটা ফিনিশ গুডস হচ্ছে একটা আইটেম। তো এটার জন্য র মেটেরিয়াল ওয়ান, এটা একটা র মেটেরিয়াল আর কি, এইটা দরকার হয় 2 ইউনিট, 2 কেজি হতে পারে, বা 2 গ্রাম, বা যে কোনো একটা আর কি, 2 ইউনিট। আর RM2 এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট র মেটেরিয়াল, এটা দরকার হয় 3 ইউনিট, ধরেন 3 কেজি। আর এইটা আরেকটা র মেটেরিয়াল RM3, এটা দরকার হয় 5 ইউনিট। এভাবে আর কি। তা বি, এটা আরেকটা ডিফারেন্ট ফিনিশ গুডস, এটার জন্য র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল ভিন্ন। তো এই যে বি ফিনিশ গুডস, এটা বানানোর জন্য যতগুলো RM এবং PM দরকার, এই এই টোটালটা মিলে হচ্ছে যে বি আইটেমের বিল অফ মেটেরিয়াল। বি ফিনিশ গুডস এর জন্য বিল অফ মেটেরিয়াল হচ্ছে এইটুকুই আমার। টোটাল যত রকমের র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, কম্পোনেন্টস দরকার এটা। তো এইটা আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে পিএমডি ডিপার্টমেন্ট থাকে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা হচ্ছে যে একটা প্রোডাক্ট যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকে তখন এইটার সাথে আপনার এই কাজের সাথে আর কি, বিল অফ মেটেরিয়াল প্রিপারেশনের ক্ষেত্রে এটার সাথে প্রোডাকশন ইনভলভ থাকে, এটার সাথে আপনার কোয়ালিটি ইনভলভ থাকে, সেলস মার্কেটিং ইনভলভ থাকে। তারা মিলে
আপনার একটা স্ট্যান্ডার্ড সেট করে। আমরা কি যেকোনো একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে তো এটার একটা আ যখন এটা ডেভেলপমেন্ট স্টেজে থাকে, সাধারণত এটা তো কোনো একটা জিনিস হয়তো বাইরের দেশের কোনো একটা প্রোডাক্টকে কপি করে বানানো হয়, স্যাম্পল কালেক্ট করে বানানো হয় অথবা আপনি নিজে ইনোভেশন করেও বানাইতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা দেখা হয় টোটাল কয় ধরনের মেটেরিয়াল এখানে আমার দরকার হবে এইটা বানাতে। তো এটা প্রোডাকশনকে বলবে একটা স্যাম্পল বানান। গার্মেন্টস আরএমজি সেক্টরের ক্ষেত্রে যেরকম স্যাম্পল আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে। তারা স্যাম্পল ডেভেলপ করে। স্যাম্পল ডেভেলপ করে দেখে যে এটার কস্টিং কিরকম হবে বা এটার জন্য কি মেটেরিয়াল দরকার এরকম আরকি, হ্যাঁ? তো সি আইটেমের বিল অফ ম্যাটেরিয়াল হচ্ছে এইটা, এইরকম আরকি। তো এইটা আপনার যখন একদম ডেভেলপমেন্ট স্টেজ থেকে যখন এটা প্রোটোটাইপ হবে, একটা স্যাম্পল রেডি হবে, তখন এটা কোম্পানি এটা আ প্রোডাকশনে যাওয়ার আগে বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে এটা অ্যাপ্রুভ করবে। কোয়ালিটি, প্রোডাকশন আ তারপর হচ্ছে যে সেলস মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সবাই মিলে এটা এগ্রি করবে যে আমরা এই স্ট্যান্ডার্ডে যাবো। এই ফিনিশ গুডস এর জন্য বি আইটেমের জন্য RM1 ইউজ করবো আমরা ৪ ইউনিট ৪ কেজি, RM2 ইউজ করবো ৭ কেজি, RM3 ইউজ করবো ৮ কেজি এরকম আরকি। তো আমরা কি বুঝতে পারছি বিল অফ ম্যাটেরিয়াল এর বিষয়টা? ইফতেখার আলম? জি। তো আপনি তো প্লাস্টিক রিসাইক্লিং এ আছেন। তো আপনারা যদি যখন আপনারা আ ম্যানুফ্যাকচারিং এ যাবেন, মনে করেন আপনারা বোতল ম্যানুফ্যাকচার করবেন। তো পেট বোতল ম্যানুফ্যাকচার করবেন। এটার জন্য বিল অফ ম্যাটেরিয়াল যদি আপনাকে করতে বলা হয়, আপনি করতে পারবেন না? জি। তাহলে এটার জন্য যদি যেহেতু আপনি সাপ্লাই চেইন এ কাজ করবেন, আপনার কাজ হচ্ছে আপনার কাছে ডাটা থাকবে। মানে ডাটাগুলা আপনি কালেক্ট করবেন from different cross functional department, uh, from production, from quality, from R&D or PMD, research and development, product ডেভেলপমেন্ট এরকম যারা এটার সাথে এনগেজ তাদের কাছ থেকে ওই অ্যাপ্রুভ বিল অফ ম্যাটেরিয়ালটা নিয়েই হচ্ছে সাপ্লাই চেইনের কাজ শুরু। কারণ ওইটা নিয়ে আমরা আমাদের ম্যাটেরিয়াল প্ল্যানিং শুরু করব। আচ্ছা, আমরা এখন দেখি একটা সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং এর একটা দেখি। বিল অফ ম্যাটেরিয়াল দেখি। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আমরা যে এলপিজি সিলিন্ডার ইউজ করি না? এটা হচ্ছে এলপিজি সিলিন্ডারের বিল অফ ম্যাটেরিয়াল। ২০১৯ সালে আমি একটা আ এলপিজি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সাপ্লাই চেইন এ কাজ করছিলাম। এটা ওই কোম্পানিটা ওইটার আ আপনার একদম মানে ইনিশিয়াল স্টেজে ছিল আরকি। তো যার কারণে আমার ওই কাজগুলো একদম কাছে থেকে করার সুযোগ হয়েছিল আরকি। হ্যাঁ। তো আমরা যে এলপিজি সিলিন্ডার দেখি ১২ কেজির আমরা ইউজুয়ালি বাসাবাড়িতে যেগুলা ইউজ হয় এগুলা তো ১২ কেজি সিলিন্ডার। হুম? তো দেখেন আবার ১২ কেজির মধ্যে ২ টা টাইপ আছে। আপনারা জানেন তো হয়তো। এটার আপনার ওই আ এটার যে ভালভের যে ডায়ামিটার এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। যেমন বসুন্ধরারটা একরকম, টোটাল গ্যাস যে আছে এটা একরকম। ২০ মিলি আর ২২ মিলি আরকি। ওয়ার্লড ওয়াইড এটার ২ টা ডায়ামিটার আছে। এই যে দেখেন। ভালভের ভিন্নতা আছে আরকি। ২০ মিলি আর ২২ মিলি, হ্যাঁ? তো এইটুকু হচ্ছে আপনার টোটাল এখানে কয়টা আইটেম লাগলো? ২০ টা আইটেম। মানে একটা ১২ কেজি
এলপিজি সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং এর জন্য আপনার 20টা ম্যাটেরিয়াল দরকার। আমরা দেখে আসি। HR coil for body, HR coil for guard ring, foot ring, ওয়েল্ডিং ওয়্যার, ওয়েল্ডিং গ্যাস। মানে আপনার একটা ফিনিশড একটা আমরা যে মার্কেটে যেই বা দোকানে যেই এলপিজি সিলিন্ডার দেখি, এইরকম একটা এলপিজি সিলিন্ডার বানাতে যত রকমের ম্যাটেরিয়াল দরকার হয় সবগুলোই এখানে আসছে। তার মানে এখানে দেখা গেছে টোটাল 20টা, বেশি না কিন্তু একদম কম 20টা। আপনি যদি ফার্মাসিউটিক্যালের বোম দেখেন, বিল অফ ম্যাটেরিয়াল দেখেন, দেখবেন যে একটা ওষুধ বানাইতে হয়তো আরো বেশি ইনগ্রেডিয়েন্টস দরকার হয়। 50টা 60টা হইতে পারে। বা যদি ওয়ালটনের ফ্রিজের কথা চিন্তা করেন, ওখানে থাউজেন্ডস অফ কম্পোনেন্টস দরকার হয়। একটা ফ্রিজের জন্য আপনার অনেক রকমের স্ক্রু, প্রত্যেকটা আইটেম কিন্তু আলাদা হবে। তো আমরা এটা দেখি এখানে 20টা আইটেম দরকার হয়েছে দেখেন। তাহলে এখানে থাকবে আপনার প্রোডাক্টের নেম, এইটুকু পর্যন্ত একটা প্রোডাক্ট, এজন্য এখানে এভাবে করা হয়েছে, একটা প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট নেম। আর এখানে আমরা মানে আমাদের ট্রেসেবিলিটির জন্য আর কি, ইম্পোর্ট নাকি লোকাল, কোন আইটেমটা আমরা লোকাল থেকে নিব, লোকাল সোর্স থেকে নিব, আর কোনটা ইম্পোর্ট থেকে নিব, এটা আমরা এখানে আইডেন্টিফাই করছি। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালের নেম, ইউনিট, আর হচ্ছে রিকোয়ার্ড কোয়ান্টিটি পার পিস। এক পিসের জন্য মানে, তার মানে হচ্ছে যে আপনার এই যে কোয়ান্টিটিটা আছে, এইটুকু কোয়ান্টিটি, এটাই হচ্ছে 12 কেজি 20 মিলি এই প্রোডাক্টের বোম বা বিল অফ ম্যাটেরিয়াল বা রেসিপি হচ্ছে আপনার এই যে এইটা। একটা 12 কেজির সিলিন্ডার বানাতে আপনার 13.1 কেজি লাগতেছে আপনার বডির জন্য। তারপর হচ্ছে ফুট গার্ড রিং এবং ফুট রিং। গার্ড রিং আর ফুট রিংটা আমরা একটু দেখি, বুঝি। সিলিন্ডার মেনু, কোনটা ভালো দেখা যায়? আচ্ছা, এই যে উপরের যে আমরা যেটাতে মানে হাতলের মতো যেটা আছে আর কি, যেটা ধরে মুভমেন্ট করা হয় আর কি, এটা হচ্ছে গার্ড রিং, উপরের এই অংশটা। হ্যাঁ, আর যেটার উপরে এই ইয়াটা বসে থাকে, এই সিলিন্ডারটা বসে থাকে, এটা হচ্ছে ফুট রিং, এই যে নিচের অংশটা। ঠিক আছে, নিচের অংশটা হচ্ছে ফুট রিং, এই নিচের পার্টটা হচ্ছে ফুট রিং। আর বডির এখানে এই যে দুইটা পার্ট থাকে, এই যে উপরের একটা পার্ট আর নিচের একটা পার্ট, এই মাঝখানের এটা ওয়েল্ডিং দিয়ে এটা জোড়া লাগানো হয়, মাঝখানে ওয়েল্ডিং দেওয়া হয়। হুম, তার মানে এটা বডির পার্ট, এটা হচ্ছে ফুট রিং, আর এটা হচ্ছে গার্ড রিং। আমরা দেখি জাস্ট বোঝার জন্য আর কি, আপনাদেরকে এগুলো জানতে হবে এরকম কথা না। ওয়েল্ডিং ওয়্যার, তার মানে একটা সিলিন্ডারের জন্য যতটুকু ওয়েল্ডিং ওয়্যার দরকার হয়, এটা হচ্ছে যে আপনার 0.15 কেজি। আর ওয়েল্ডিং করতে যে গ্যাস দরকার হয়, এটা দেখা গেছে যে একটা সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং এর জন্য 0.02 মিটার কিউব, 0211 মিটার কিউব গ্যাস দরকার হয়। ওয়েল্ডিং ফ্লাক্স, জিঙ্ক ওয়্যার, তারপরে হচ্ছে আবার যে এই আপনার সিলিন্ডারটা যে কালার দেওয়া হয়েছে, পেইন্ট করা, পেইন্টিং করা হয়েছে, বিভিন্ন রকম পেইন্ট আর কি, পাউডার পেইন্ট, সরি, লিকুইড পেইন্ট, তারপর মানে টোটাল যত রকমের থিনার, ফোমিং অয়েল, এই টোটাল আর কি। হ্যাঁ, তো এইটা তো এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে গেল। আপনারা যারা যেই ফিল্ডে আছেন অথবা যে কোনো মনে করেন আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে আর কি, যেখানে আপনার জব হোক,
আপনি যদি ম্যাটেরিয়াল প্ল্যানিং করতে চান তাইলে আপনাকে বিল অফ ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেজ। বিল অফ ম্যাটেরিয়ালটা আপনাকে কালেক্ট করতে হবে। তো বিল অফ ম্যাটেরিয়ালটা পাই গেলে তখন আপনার জন্য আপনার কাজ ইজি হয়ে যাবে। কি ইজি হয়ে যাবে? তো তখন আপনি এরপরে সেকেন্ড স্টেজে যাবে আপনার ফোরকাস্টটা দেখবেন আপনি তখন। আমি যখন বিল অফ ম্যাটেরিয়াল পেয়ে যাব তখন হচ্ছে যে আমি এবার ফোরকাস্ট নিব। প্রোডাকশন ফোরকাস্ট। আমার আপকামিং মান্থগুলাতে কিরকম ফোরকাস্ট আছে। আচ্ছা ভাই, এখানে যে এ, একটা একটা সিলিন্ডার বানাইতে কোনটা কতটুকু লাগে এটা বের করছে, তাই না? এটা দিয়ে দিছে আপনার কাছে। হ্যাঁ। তো এইটা আমরা কিভাবে জানবো? মানে এটা কি আমাদেরকে দিয়ে দিবে না ওই কোম্পানি যে থেকে? যেমন মনে করেন আপনি আহ, যেমন মনে করেন আপনি আকিজ ফুডে জয়েন করলেন। আকিজ ফুডের মনে করেন বিস্কিট ওদের আইটেম। তখন এটা প্রোডাকশনের সাথে বসে আপনার এটা নিতে হবে। সাপ্লাই চেইন প্রফেশনাল হিসাবে আপনাকে প্রোডাকশন টিমের থেকে সাথে বসে বিল অফ ম্যাটেরিয়ালটা নিতে হবে। এটা আচ্ছা, যতক্ষণ এটা আপনি প্রোডাকশন টিমের কাছে আছে, তাই না? মানে ওরা জানে যে হ্যাঁ হ্যাঁ পার পিসে কতটুকু করে লাগে পার পিসের জন্য হ্যাঁ প্রত্যেকটা আইটেম। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা একটা ফিনিশ গুডস ম্যানুফ্যাকচারিং করতে কতটুকু লাগবে এইটা যদি আপনি বের করতে না পারেন, আদায় করতে না পারেন, তাইলে আপনার লাইফ মনে করেন ওখানে হেল হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। আপনি কখনো প্রোডাকশনের ডিমান্ড ফুলফিল করতে পারবেন না। কখনো আপনি প্রোডাকশনের মানে এক্সকিউজ থেকে তারা যে একেকটা আইটেম নিয়ে ইয়ে করবে, এটা থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। সো আপনাকে একজন মানে আ সাপ্লাই চেইন লিডার হইতে গেলে আপনার যদি আনইন্টারাপ্টেড প্রোডাকশন এনশিওর করতে গেলে আপনাকে ম্যাটেরিয়াল প্ল্যানিং করতে হবে। আর ম্যাটেরিয়াল প্ল্যানিং শুরুই হবে বিল অফ ম্যাটেরিয়াল থেকে। আপনি যেই বিজনেসে সাপ্লাই চেইনে কাজ করবেন, যেই বিজনেসের, এইটা আপনার ফার্মাসিউটিক্যাল হতে পারে, ফুড অ্যান্ড বেভারেজ হতে পারে, গার্মেন্টস হতে পারে, আম তারপর হোম অ্যাপ্লায়েন্স, সিঙ্গার, ওয়ালটন যেটাই হোক। আপনাকে ১ম এ তারা যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করবে এগুলোর বিল অফ ম্যাটেরিয়াল অবশ্যই কালেক্ট করতে হবে। যদি না থাকে আপনাকে প্রোডাকশনের সাথে এই যে এই লিস্ট দেখতেছেন, আমি যে ফ্যাক্টরিতে কাজ করতাম তাদের ফ্যাক্টরি আমি বসতাম হেড অফিসে, তাদের ফ্যাক্টরি ছিল সীতাকুণ্ডে। আমি several টাইমস ফ্যাক্টরিতে গিয়ে প্রোডাকশনের সাথে প্রোডাকশন ফ্লোরে গিয়ে প্রোডাকশন টিমের সাথে মিটিং করে এই ডাটা নেওয়া হইছিল। এই বিল অফ ম্যাটেরিয়ালটা ফিক্সড করা হইছিল। আজকে থেকে আরো এই কাজ আমি করছি ২০১৯ সালে। ডাটা আমার কাছে ছিল আরকি, লাকিলি ছিল। যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি আরকি। বাট কাজগুলা করছিলাম অনেক আগে। ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে। হ্যাঁ? তো এইটা আরো কাজ আছে এটার। এটা যখন পাবেন বিল অফ ম্যাটেরিয়ালটা নিয়ে যে শুধু সাপ্লাই চেইন কাজ করবে তা না। এটা নিয়ে কস্টিং ও কাজ করবে। কস্ট অ্যান্ড বাজেট কাজ করবে। এই যে দেখেন এই যে আপনার আইটেম ঠিকই আছে বাট এগুলার জন্য কতটুকু পার পিসে যে আমরা যে ম্যাটেরিয়াল হিসাব করছি, কস্ট অ্যান্ড বাজেট তো কাজ করবে হচ্ছে যে আপনার আ পার আইটেমে কতটুকু কস্ট যাচ্ছে এটা দিয়ে। বুঝছেন? সাপ্লাই চেইনের কাজ তো হচ্ছে যে কোয়ান্টিটি নিয়ে, টাইম এবং কোয়ান্টিটি। আমাদের কাজ হচ্ছে কি টাইম এবং কোয়ান্টিটি। টাইমের ভিতরে আমাকে ম্যাটেরিয়াল এভেইলেবল করতে হবে, টাইমের ভিতরে কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে হবে, টাইমের ভিতরে আমার প্রোডাকশনকে দিয়ে ওই আ প্রোডাকশন করায় নিয়ে আমার ডিপো অর ডিলারের কাছে পৌঁছাইতে হবে। এইটা হচ্ছে যে আমার চ্যালেঞ্জ। আমি কাজ করব এটা। আর কোয়ান্টিটি, আমার ডিলারের ডিমান্ড কত পিস? কয় হাজার পিস বা কয় লক্ষ পিস? আর কস্ট অ্যান্ড বাজেট বা অ্যাকাউন্টস ফিন্যান্স কাজ করবে ভ্যালু নিয়ে। তো তারা দেখবে ১ পিস বানাতে কত তো এখানে দেখা গেছে যে ১ পিস বানাতে একটা ১২ কেজি সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং করতে ৳১৬৫৬ র ম্যাটেরিয়াল দরকার হয়। টোটাল আরকি। তো সাপ্লাই চেইন ডিলস উইথ item and lead time, quantity and lead time, whereas account finance uh, or cost and budget department deals with per unit cost. তো এখানে আরো আইটেম আছে দেখেন। আইটেম 2
আইটেম 1 আর আইটেম 2 এর মধ্যে এটাও 12 কেজি, এটাও 12 কেজি। ডিফারেন্স শুধু এক জায়গাতে। বলেন তো কোন জায়গাতে ডিফারেন্স? স্যার এটা 2 মিলিমিটার বেশি। রাইট। তার মানে আমার আমি এইটার আর এই আইটেম 1 এবং আইটেম 2 এর ক্ষেত্রে শুধু 20 মিলি আর 22 মিলি এটা ডিফারেন্স শুধু। এই যে দেখেন, শুধু এই যে বাল্বটা যে আমি ইম্পোর্ট করব, এই বাল্বটা আমার ওই আগের আইটেমে ছিল 20 মিলি আর এখানে হচ্ছে 22 মিলি। বাকি সব আইটেম সেম। বাকি সব আইটেম সেম। আপনি টি-শার্টের জন্য প্ল্যান করবেন। তো ওখানে দেখবেন যে একই কালারের অনেক সময়, যেমন H&M এর ক্ষেত্রে। H&M এর অনেক সময় বাল্ক অর্ডার আসে, সব সেম। ফর এক্সাম্পল 1 লাখ পিসের একটা অর্ডার আসছে। এইটা 5,000 পিস যাবে কানাডায়, 5,000 পিস যাবে জার্মানি, 5,000 পিস যাবে আ স্পেন, 10,000 পিস যাবে চায়না, 50,000 পিস যাবে USA, এরকম ফর এক্সাম্পল। তার মানে এটার চেঞ্জ হবে কোথায়? এইটা আপনি দেখলে বুঝতে পারবেন না। এটার কোথাও এটার এই যে প্রোডাক্টের গায়ে কোনো জায়গাতে চেঞ্জ নাই। অনলি চেঞ্জ কেয়ার লেভেল আর হচ্ছে যে আপনার হ্যান্ডটেগ যেটা আছে, ওখানে শুধু চেঞ্জ আছে। H&M এর যে একটা কোড আছে, US এর ক্ষেত্রে US এর ক্ষেত্রে শুধু US লেখা থাকে, চায়নার ক্ষেত্রে CN, কানাডার ক্ষেত্রে CA, স্পেনের ক্ষেত্রে SP, এরকম একেকটা কান্ট্রি কোড আছে আরকি। শুধুমাত্র ওই প্রোডাক্ট আপনার ওইটার গেট আপ এভরিথিং সেম, শুধু কেয়ার লেভেলের মধ্যে ওখানে কান্ট্রি কোডটা আলাদা থাকবে আর হচ্ছে আপনার হ্যান্ডটেগের মধ্যে কান্ট্রি কোড লেখা থাকবে। মেইন লেভেলও মনে হয় লেখা থাকে। তার মানে আপনার এই ২-৩ টা আইটেম চেঞ্জ হচ্ছে। ২-৩ টা আইটেম আপনাকে আলাদা করে অর্ডার করতে হবে। আ আর বাকিগুলার আপনার ক্যালকুলেশন সেম। আপনি ফেব্রিক অ্যা ১ লাখ পিসের জন্য টোটাল ফেব্রিকের ক্যালকুলেশন একই। ১ লাখ পিসের জন্য টোটাল সুতার যে কনজাম্পশন এটা সেম। শুধুমাত্র যে আইটেমগুলাতে স্পেসিফিক ইয়া থাকতেছে ওইটা চেঞ্জ। তো এখানে এটা এক্সাম্পল দিলাম আরকি। তো তার মানে আমার এই ২ আইটেমের মধ্যে শুধু বাল্বের যে সাইজ এটা ডিফারেন্ট। আইটেম 3 তে এসে দেখেন আবার ৩৫ কেজি ২০ মিলি আর ৩৫ কেজি ২২ মিলি। এরকম আরকি, হ্যাঁ? তো যখন আমি রেসিপি পেয়ে যাবো বা বিল অফ ম্যাটেরিয়াল পেয়ে যাবো, তখন আমার নেক্সট প্ল্যান হচ্ছে প্রোডাকশন ফোরকাস্ট। এবার প্রোডাকশনের কাছ থেকে প্রোডাকশনকে এবার বলা যে, আপনি আমাকে বলেন আপনার আগামী বছরের অথবা আগামী ৬ মাসের প্ল্যান কি? টার্গেট কি? আপনি আমাকে যেমন এখানে দেখেন ইম্পোর্ট আইটেম কয়টা? আইটেম 1 টাই দেখি। হুম, এখানে ইম্পোর্ট আইটেম আছে ৯ টা। এখন প্রোডাকশন যদি আমাকে ডিসেম্বর মাসে এসে বলে যে জানুয়ারি মাসে আমি যেমন মনে করেন একটা ফোরকাস্ট এখানে আছে প্রোডাকশনের কাছ থেকে পাওয়া। ৬২,০০০ পিস, ৬২,৫০০ পিস করে বানাবে প্রতি মাসে ডিসেম্বর, জানুয়ারি। এখন হঠাৎ করে যদি আমাকে ডিসেম্বর মাসে এসে যদি বলে যে জানুয়ারিতে আমি ১,২০,০০০ পিস বানাবো। সাপ্লাই চেইনের কাছে রিকুইজিশন দিল যে ১,২০,০০০ পিসের জন্য আমাকে HR কয়েল এনে দেন। তো এটা কি আমি দিতে পারবো? এটা না। তো আমার ইম্পোর্ট আইটেম। এটা আমার ইম্পোর্ট আইটেম। এটা আমাকে LC করে এটা আমাকে চায়না থেকে, কোরিয়া থেকে নিয়ে আসতে হবে। বাল্ব আসে থাইল্যান্ড থেকে। জিঙ্ক ওয়্যার আসে তুর্কি থেকে। ওয়েল্ডিং ফ্লাক্স আসে তুর্কি থেকে। ৮-১০ টা কান্ট্রি থেকে এই ম্যাটেরিয়াল গুলো আমাকে সোর্স করে এভেইলেবল ইন হাউস করতে হবে। তো আমি তো এটা দিনে, দিনে এনে দিতে পারব না। তার মানে এটার জন্য আমাকে এখন আমার কাজ হচ্ছে কি? এটা আমি এই বিজনেসের ক্ষেত্রে বলতেছি। আপনারা যে বিজনেসে আছেন ওখানকার প্রোডাক্টের সাপ্লায়ার এর লিড টাইম কত এগুলো আপনাদেরকে জানতে হবে। এটা জাস্ট আমি একটা ডাটা সেট দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আরকি। ঠিক আছে? বুঝাচ্ছি আরকি। জাস্ট আপনারা আইডিয়া নিলে
আপনারা যেই বিজনেসে কাজ করেন বা ভবিষ্যতে কাজ করবেন ওখানে যেন এই আইডিয়াগুলাকে রিলেট করতে পারেন। তার মানে আমাকে এখানে আমার রেসিপি পাওয়ার পর আমার কাজ হচ্ছে প্রোডাকশন ফোরকাস্ট নেওয়া। অনেক ক্ষেত্রে আ এখন প্রোডাকশন ফোরকাস্ট এখন প্রোডাকশন ডিপার্টমেন্ট কি বলবে? সে বলবে, এটা তো আমি জানি না, আমাকে সেলস যেটা বলছে সেটা। তার মানে এখানে সেলস অলসো ইনভলভ হিয়ার। তার মানে এগুলার জন্য এই ধরনের ক্রাইসিস গুলো মিটিগেট করার জন্যই মডার্ন কনসেপ্ট হচ্ছে এসএনওপি, সেলস এন্ড অপারেশন প্ল্যানিং। তাইলে আমরা এখন ফিক্স করব। এই যে ফোরকাস্টটা আসছে এটা সেলসের সাথে সেলস এগ্রি করছে দেখে এটা আসছে। সেলস এটার সাথে এগ্রি করে এটা সেলস সাইন করে প্রোডাকশনকে দিয়ে দিছে। অলসো সাপ্লাই চেইনকেও দিয়ে দিচ্ছে। শেয়ার করছে সাপ্লাই চেইনের সাথে। যে আমাদের প্ল্যান এটা আমরা ৬২,৫০০ পিস করে মার্কেটে ১২ কেজি সিলিন্ডার সেল করব আগামী পুরা বছর ধরে। তো প্রোডাকশন এটা নিয়ে কাজে নেমে গেছে। সাপ্লাই চেইনের কাজ হচ্ছে এখন এই প্রোডাকশন এটা এই ৬২,৫০০ পিস করে বানানোর জন্য যা ম্যাটেরিয়াল দরকার এখন ইনপুট না লোকাল, এটা সাপ্লাই চেইনের ইস্যু। এটা অ্যাভেলেবল করে দেওয়াটা প্রোডাকশন এটা যদি পায় তাহলে প্রোডাকশন এটা নিয়ে তার আনইন্টারাপ্টেড মানে কোনো ধরনের হ্যাসেল ফ্রি যেন সে প্রোডাকশন চালাইতে পারে। তো এটার জন্য আবার অনেক রকম আবার ইয়া থাকে, আপনি যখন ম্যাটেরিয়ালগুলা এখানে আরো কিছু ইস্যু থাকে, যেমন এই যে দেখেন এই যে ওয়েল্ডিং করবে, এখন ওয়েল্ডিং ফ্লাক্সের কোয়ালিটি একটা ইয়া হইতে পারে, যেমন ওয়েল্ডিং ফ্লাক্সের কোয়ালিটি অনেক রকম হইতে পারে। এটা আবার এটা স্ট্রেংথ টেস্ট করা হয়, যেহেতু গ্যাস কিন্তু হাইলি এক্সপ্লোসিভ এবং আপনার খুবই আপনার এটা মানে সেফটির অনেক খুবই গুরুত্বপূর্ণ এটা। একটা ১২ এইটুকু জায়গার মধ্যে ১২ কেজি এলপিজি গ্যাস হাই প্রেসারে থাকে। তো এটা আপনার স্ট্রেংথ টেস্ট করা হয় বিভিন্ন। তার মানে আমি যেই আ ওয়েল্ডিং ম্যাটেরিয়ালটা যেটা আমি ইম্পোর্ট করব বা সোর্স করব, এটার কোয়ালিটি ঐরকম হইতে হবে যেটা ৫ বছরের মধ্যে যেন এটা ফেইল না করে। এটা লিক করলে তো আ মানে হিউম্যান লাইফ এর জন্য এটা অনেক বড় থ্রেট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। আপনি ১ বছরে আপনার ফোরকাস্ট মনে করেন আপনি ৮,৭৫,০০০ পিস বানাবেন। ৮,৭৫,০০০ পিসের মধ্যে একটাও যদি ইনসিডেন্ট ঘটে, তাইলে আপনার কোম্পানির আ মানে কোম্পানির আ গুডউইল, কোম্পানির আ যেটা মার্কেটে যে তাদের যে সুনাম আছে এটা তো নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসগুলো আপনাকে প্রোডাক্ট সোর্স করতে হবে যেন এনশিওরিং উইথ কোয়ালিটি। কোয়ালিটি আমাকে এনশিওর করতে হবে। তো এই ম্যাটেরিয়ালগুলো আমরা ১ম এ স্যাম্পল এনে এরপরে প্রোডাকশন এটা দিয়ে ট্রায়াল দিয়ে দেখে যে ঠিক আছে এটা কোয়ালিটি আ মানে স্যাটিসফ্যাক্টরি কিনা। এটা হইলে দেন বাল্ক প্রোডাকশন এ যাবে। তো বাল্ক প্রোডাকশন এ যাবে। যাই হোক এটা ডিফারেন্ট ইস্যু। আমরা তার মানে এখানে ধরলাম যে আপাতত ২০,০০০ পিসের জন্য আরকি। তো আমি তো এখন ফোরকাস্ট পাই গেছি। আমি যদি এখন করতে চাই যে আমি এখন মনে করেন প্ল্যান করব জানুয়ারি মাসেরটার জন্য ফর এক্সাম্পল আমি প্ল্যান করতেছি। ৬২,৫০০ পিস, হ্যাঁ? আমি এখানে ২০,০০০ এর জায়গায় ৬২,৫০০ পিস দিচ্ছি। ৬২,৫০০ পিস। আপনারা কি বিরক্তি অনুভব করতেছেন? না। না কয়জন স্যার। আছেন আমি তো দেখতেছি না। আপনারা একটু মাঝে মাঝে উম আপনারাও কথা বলবেন। জানার থাকলে জিজ্ঞেস করবেন। আমার যদিও সর্দি-কাশির কারণে কথা বলতে কষ্ট হচ্ছে বাট এটা আমি আ এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা আমি মনে করতেছি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এখনো সাপ্লাই চেইন এর ইনিশিয়াল স্টেজে আছেন। ভবিষ্যতে সাপ্লাই চেইন এর লিডার হবেন। তো এজন্য এই জিনিসগুলো আপনাদেরকে শিখানো না বাট আপনাদের সাথে শেয়ার করা আরকি। যেন আপনারা যদি আপনাদের মাধ্যমে যদি কোম্পানিগুলো লাভবান হয়, আ আপনারা আপনাদের ক্যারিয়ারের জন্য যদি বেনিফিটেড হন, এইজন্য আরকি।
তো আমরা এখানে কোয়ান্টিটি চেঞ্জ করছি আর এখানে কিন্তু ম্যাটেরিয়ালের রিকোয়ারমেন্টে চেঞ্জ আসছে। 1 ইউনিটের জন্য আমার 13 কেজি দরকার হচ্ছে। একটা 12 কেজি সিলিন্ডারের জন্য 13 কেজি। তাহলে আমার ৬২,৫০০ পিসের জন্য আমার দরকার হচ্ছে ৮,১৮,৭৫০ কেজি। ইউজুয়ালি এই কয়েলগুলা আসে আপনার মেট্রিক টনে হিসাব হয় আরকি, হ্যাঁ? ভাগ ১,০০০। সো আমার ১ মাসে ৮১৮ টন ম্যাটেরিয়াল দরকার হবে। এই HR কয়েল দরকার হবে। আর গার্ড রিং, ফুট রিং এগুলা সব মানে এখানে যেগুলা এই এই যে ওয়েল্ডিং ওয়্যারটাও মেট্রিক টনে, ওয়েল্ডিং ওয়্যারটা কেজিতে থাকতে পারবে, অসুবিধা নাই। এগুলো মেট্রিক টনে, হ্যাঁ? তো এভাবে আরকি আপনার এখানে এই যে লিটারে আছে দেখবেন, ইউনিট দেখে, দেখে আরকি, হ্যাঁ? তার মানে আমার এই ৬২,০০০ পিস জানুয়ারি মাসের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আমার এইটুকু। প্রত্যেক আইটেম দেখেন। সেফটি ভালভ লাগবে ৬২,৫০০ পিস, যেহেতু ১ পিসের জন্য একটাই। তাও আমরা কিছু বেশি আনি, 5% বেশি আনি মনে করেন। ট্রায়াল দেওয়ার সময় দেখা গেল যে আ হয়তো ভালভ কয়েকটা নষ্ট হইছে বা ইয়া হইছে, এটার জন্য কিছু বেশি আনি। লোকাল আইটেমগুলা নিয়ে একটু তার মানে এখানে আবার আমরা আলাদা শিটের মধ্যে নিয়ে আসছি। এরকম লোকাল আইটেম আর ইম্পোর্ট আইটেম। লোকাল আইটেম। ওই শিটের থেকে ফর্মুলা দিয়ে এখানে নিয়ে আসা হইছিল আরকি, হ্যাঁ? C4 এখান থেকে এটা এই শিটের মধ্যে নিয়ে যাওয়া হইছে, বুঝছেন? তো এভাবে তো আমরা ১ মাসেরটা যেহেতু আমরা হিসাব করতে পারছি, কাউন্ট করতে পারছি, আমরা চাইলে ১২ মাসেরটা পারবো না? এই যে আমার কাছে তো ফোরকাস্ট আছে এখন। আমি প্রোডাকশনের কাছ থেকে ফোরকাস্ট নিয়ে নিছি। এখানে আরো আইটেম যদি এড হয়, মনে করেন এখানে আরো আইটেম, ওই সময় এটা ইনিশিয়াল স্টেজে ছিল তো। এখন তাদের সবগুলো আইটেমই মার্কেটে চালু আছে। ৪৫ কেজি, ৩৫ কেজি সবগুলাই চালু আছে। বাট ওই বছর ওইটাতে আমি একদম প্রজেক্টের শুরুতে কাজ করছিলাম ওখানে। যার জন্য ওরা ট্রায়াল বেসিসে ৩৫ কেজি অল্প করে শুরু করছিল। ৪৫ কেজিটা শুরুই করে নাই ওই বছর। বাট এখন ৪৫ কেজিও তাদের মার্কেটে আছে ওই কোম্পানির। হ্যাঁ, তার মানে আমি এখন যেহেতু আমি ১ পিসের জন্য পেয়ে গেছি, ১ পিসের জন্য পেয়ে গেছি আ আমি এটাকে ১ মাসেরটা যেহেতু বের করতে পারছি আমি, আমার কাছে যেহেতু ফোরকাস্ট আছে, আমি পুরা বছরেরটা আমি করতে পারবো। আর আইটেমও যদি এখানে ইনক্রিজ হয়, এটা কোনো ইস্যু না। ৩৫ কেজি, ৪৫ কেজি যাই হোক। তো আমার কাছে যদি কনসেপ্ট থাকে, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং কিভাবে করতে হয়, এটার যদি কনসেপ্ট আমার কাছে থাকে, আমি যেকোনো বিজনেসে শিফট করি। এটা আমাদের দেশে খুবই একটা কমন একটা কোয়েশ্চেন। মনে করেন আপনি RMG-তে ৫ বছর কাজ করছেন। এখন আপনি সাপ্লাই চেইনে এখন একটা ইন্টারভিউ দিতে গেলেন ফার্মাসিউটিক্যালে। তো আপনাকে বলবে যে আপনি ফার্মাসিউটিক্যালের সাপ্লাই চেইন কিভাবে কাজ করবেন? আপনার তো এক্সপেরিয়েন্স নেই। তখন আপনাকে বলতে হবে যে আমার কিন্তু কনসেপ্ট আছে। আমি সাপ্লাই চেইন, আমি যদি RMG সাপ্লাই চেইনে কাজ করছি, বাট আমার যেকোনো বিজনেসের এন্ড টু এন্ড সাপ্লাই চেইন ম্যানেজ করার মতো সেরকম কনসেপ্ট, সেরকম ক্যাপাবিলিটি আমার আছে। আমি আপনার বিজনেসের প্রকিউরমেন্ট, সোর্সিং, ম্যাটেরিয়াল প্ল্যানিং সবকিছু করার জন্য আমি ক্যাপেবল। এভাবে আপনাকে অ্যা যারা ইন্টারভিউতে থাকবে তাদেরকে আপনাকে কনভিন্স করতে হবে, বুঝাইতে হবে যে আমি যদিও ওখানে কাজ করছি, বাট আমি একজন সাপ্লাই চেইন প্রফেশনাল। সাপ্লাই চেইন তো কোনো স্পেসিফিক কোনো বিজনেসের সাথে ইয়ে না। সাপ্লাই চেইন আমার যে নলেজ, এটাকে আমি যেকোনো বিজনেসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো। এভাবে আপনাকে তাদেরকে কনভিন্স করতে হবে, বুঝাইতে হবে যে আপনি পারবেন, আপনি ক্যাপেবল, এটা বুঝাইতে হবে। তো আমার এই প্রোডাকশন ফোরকাস্টের সাথে আমি এটা দরকার হলে আলাদা শিটও করতে পারি চাইলে।
যে প্রতি মাসে কি কতটুকু ম্যাটেরিয়াল দরকার। চাইলে এখানেও আমরা আনতে পারি, মান্থ হিসাবে এখানে আনতে পারি। করি, এখানে একটু করে দেখি আমরা। মনে করি আগামী 4 মাসের জন্য আরকি, হ্যাঁ? তাহলে কি করব বলেন? আপনারা বলেন। একজন বলেন কি করব? আমি এখন জানুয়ারি মাসেরটা করব মনে করেন। তাইলে কি করব? জাস্ট সিম্পল, কোনো কিছুই না। 1 পিসের জন্য যতটুকু দরকার এইটার সাথে আমার জানুয়ারি মাসের টোটাল ফোরকাস্ট অথবা ডিমান্ড যেটাই বলেন এটা। তো এখন ফেব্রুয়ারিটা টান দিলে কি হবে? হবে না তো। এই যে এটা এখানে চলে আসছে। হবে। কি করতে হবে আমাকে? এই যে কে ইয়াটা ফিক্স করতে হবে। কে আপনার কে এর ওই পাশে দিতে হবে ইয়েস ডলার চিহ্ন। দাঁড়ান, ওয়েট। কে এর ওই পাশে দেন স্যার, ইকার্ডোর পাশে ডলার চিহ্ন, তারপরে দাঁড়ান। মানে আমি এটার রোটা ইয়া করলাম আরকি। রোটা ফিক্স করলাম। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ওই শিটের থেকে একটু নিয়ে আসলাম আরকি, ঠিক আছে? এই যে এই শিটের এই দেখেন, এটা তো এখানে ইউনিফর্ম আছে, এজন্য আমার রিকোয়ারমেন্টটাও ইউনিফর্ম আসতেছে, ঠিক আছে? এভাবে দিলে আসবে? হ্যাঁ। তো এভাবে আরকি, হ্যাঁ? আমি সবগুলো আইটেমের জন্য বা আপকামিং মাসগুলাতে কতটুকু দরকার এটা এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এইটা দিয়ে আবার ওই যে জানুয়ারি মাসের ওইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। টান দিলে কিন্তু হবে না। টান দিলে হবে না, বিকজ এটা টান দিলে তো এখানে আবার এইটা নিয়ে নিবে কিন্তু ফর্মুলা। ঠিক আছে? তো এখন আমি তো এভাবে আমার আপকামিং মাসগুলাতে আমার কি পরিমাণ ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট এটা আমি এখান থেকে কাউন্ট করতে পারি। আমার কাছে যেহেতু ১ পিসের আছে। তা আমি তো ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টটা আ আমি বের করে ফেললাম। এরপরে এখন আমার পারচেজ প্ল্যান করব আমি। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট ফর সিলিন্ডার প্রোডাকশন। এখানে চ্যালেঞ্জিং হচ্ছে আপনার এই যে ইম্পোর্টের আইটেমগুলা। ইম্পোর্টের যে ১১ টা আইটেম আছে, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের। কারণ এগুলো আগে আপনার এলসি করতে হইতো। অনেক সময় মানে শুরুর দিকে আরকি অন্যদের কাছ থেকে নিয়েও ইয়ে করা লাগতো। ১ম দিকে খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ আপনার কাছে তো কোনো ডাটা নাই। রানিং বিজনেস হলে তো আপনি আগের ডাটা নিয়ে কাজ করতে পারবেন, যে সাপ্লায়ারের নেচার আপনি বুঝতে পারবেন বা কেমন সময় নেয় সাপ্লায়ার এটা জানা থাকবে। বাট যখন একদম শুরু করতেছেন একটা বিজনেস, তো ওখানে খুবই চ্যালেঞ্জিং এই জিনিসগুলা। যে সাপ্লায়ার আসলে কতদিন সময় নেয়, এই আইটেমের লিড টাইম কত, এই জিনিসগুলা প্রেডিক্ট করা যায় না। এজন্য শুরুর দিকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। আর যখন রানিং হয়ে যায় তখন
এটা আবার স্মুথ হয়ে যায়। আপনি বুঝতে পারবেন যে আসলে কতদিন আগে অর্ডার প্লেস করলে এই আইটেমগুলো আসবে। কোন দেশের থেকে শিপ অন বুট হওয়ার পরে অ্যা আপনার কতদিন সময় লাগবে এটা আপনার আইডিয়াতে চলে আসবে। তো এখানে এটা একটু দেখাই এরপরে শেষ করে দিচ্ছি। আমি একেকটা এরকম আ স্ট্র্যাটেজি আপনাদেরকে একেক দিনে আপনাদের সাথে শেয়ার করব আরকি। বেশি লং টাইম হলে আপনারাও বোর ফিল করবেন। বাট আমি চাচ্ছি যে এরকম আরো অনেক জিনিস আছে সাপ্লাই চেইনের অনেক আ স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনাদেরকে জানাইলে আপনাদের অনেক মানে আপনাদের জন্য হেল্পফুল হবে আরকি। তো এখানে দেখেন এইটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন বাট আমরা এভাবে করতাম আরকি এটা। এটা হচ্ছে যে ওই যে এইখানে যে রিকোয়ার্ড কোয়ান্টিটি ছিল না? এই যে এটাই তো রিকোয়ার্ড কোয়ান্টিটি, রিকোয়ার্ড ম্যাটেরিয়াল। তো পারচেজ প্ল্যানের মধ্যে আমরা একটা কলামে রাখছি, একটা রোতে রাখছি ম্যাটেরিয়াল রিকোয়ার্ড। আরেকটাতে হচ্ছে পারচেজ প্ল্যান। আরেকটাতে হচ্ছে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল। আমরা যে অলরেডি আ আ যেটা এলসি ওপেন করছি, এটা কবে আসতে পারে আরকি এস্টিমেটেড টাইম। আর এটা হচ্ছে যে আপনার প্লাস মাইনাস করে কতটুকু থাকতেছে এটা। তো যখন এইটা ক্যালকুলেশন করতেছি তখন স্টকে ছিল আপনার ৩২০ টন ছিল। আর আমার অক্টোবর মাসের ডিমান্ড হচ্ছে ৪১৭ টন। এটা হয়তো অক্টোবর মাসের মাঝামাঝি হিসাব এই যে অক্টোবর মাসের মাঝামাঝি হিসাব করতেছি তো এজন্য এটা অর্ধেক ধরা হইছে আরকি। বাকি ১৫ দিনের জন্য, হ্যাঁ? পারচেজ প্ল্যান তার মানে আমি প্ল্যান করছি এই মাসে আমি ১৪০০ টন এলসি করব। পারচেজ করব আরকি। ১৪০০ টনের অর্ডার প্লেস করব সাপ্লায়ারকে। আর এই মাসে আমার আগের এলসি থেকে রিসিভ হওয়ার কথা রইছে অথবা এটাই আরকি। স্টকটাই মনে করেন এখানে নিয়ে আসছি। তার মানে আমার দেখা গেছে যে এখন যেটা আছে এটা দিয়ে আমার শর্ট পড়বে। ৯৭ টন শর্ট পড়বে আমার। ৯৭ টন ম্যাটেরিয়াল 97 টনস শর্ট পড়বে। নভেম্বর মাসের গিয়ে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ৮৩৫ টন। নভেম্বর মাসে আমি এলসি ওপেন করব ২০০০ টন। নভেম্বর মাসে আমার কোনো ম্যাটেরিয়াল রিসিভ হবে না। তার মানে এই নভেম্বর মাসে আমার কিন্তু নেগেটিভ থাকতেছে দেখেন। কারণ আমি কেনার জন্য পারচেজ প্ল্যান করছি আমি, এলসি ওপেন করছি বাট আমার কিন্তু কোনো ম্যাটেরিয়াল রিসিভ হচ্ছে না। আমার ডিমান্ড আছে এই মাসে ৮৩৫ টনের। বাট আমার তো আগের মাসেই ৯৭ টন ঘাটতি ছিল। তো এভাবে আরকি ডিসেম্বর মাসে এসে কিন্তু আমি মোটামুটি আমার অবস্থানটা স্টেবল হবে। কারণ এই যে আমি অক্টোবর মাসে যে এলসি ওপেন করছি, এইটা রিসিভ হবে ডিসেম্বরে। মনে করেন এইটা তাইওয়ান থেকে আসতো তো। মনে করেন আপনি ১ মাসের মধ্যে আপনি পাইয়া গেছেন। এটা অক্টোবরের শেষের দিকে যে এলসি দিছি আমি ডিসেম্বরের শুরুতে হয়তো পাইয়া গেছি এটা। তার মানে আমি ১৪০০ টন পেয়ে গেছি। আমার ৮৩৫ টন কনজিউম করার পরও আমার কাছে আরো ৫৬৪ টন থাকতেছে। এভাবেই আরকি। ইজি না? বিষয়টা তো মানে সহজ। অত তো কোনো কমপ্লেক্স বিষয় না, তাই না? আমি এই যে এলসি ওপেন করব ২০০০ টন করে। জানুয়ারি মাসে এলসি ওপেন করলে এটা রিসিভ হবে মার্চ মাসে। মার্চ মাসে আমি আবার এলসি ওপেন করে দিব। মে মাসেও রিসিভ হবে। মানে আমি কিছু অন হ্যান্ড রাখতেছি দেখেন। ইনভেন্টরি বেশি বাড়াচ্ছি ঐরকম না। বাট যেহেতু বিজনেসের শুরুতে কোনো ধরনের ক্রাইসিস যেন পড়তে না হয় এজন্য আমি কিছু অন হ্যান্ড রাখতেছি। বাট যখন এটা বিজনেসটা একদম স্টেবল হয়ে যাবে তখন এত বেশি তখন আপনি প্রিভিয়াস ডাটাগুলা দেখে এবং সেলসের ফোরকাস্ট নিয়ে তখন আপনি এটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। স্টক লেভেল বেশি থাকলে এটা কমায় ফেলতে পারবেন। দেখেন এই যে এখানে ৮০০ টন থাকতেছে আমার। মার্চ মাসে ২০০০ টন থাকতেছে। এপ্রিল মাসে ১২০০ টন থাকতেছে। তো এভাবে আরকি। এটা তো এগুলো একটা আইটেমের। এইটা একটা আইটেমের। এভাবে ইম্পোর্ট আইটেমগুলা আর লোকাল আইটেমগুলা
লোকাল আইটেমগুলোর ক্ষেত্রে অত চ্যালেঞ্জ নেই আপনার, যেহেতু লোকালে আপনি পিইউ দিলে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। ওয়েল্ডিং গ্যাস নিতাম আমরা লিন্ডে থেকে গ্যাস নিতাম, পিইউ দিলেই আমরা 2-3 দিনের মধ্যে তারা দিয়ে দিচ্ছে। তারপর আপনার এই পাউডার পেইন্ট নিতাম আমরা বার্জার থেকে, তারপর হচ্ছে আপনার আরএকে থেকে নিতাম। সো এখানে দেখেন আমি যেই মাসেরটা ওই মাসেই অর্ডার প্লেস করতে পারতেছি। আমার এটার ইলেকট্রোস্ট্যাটিক পাউডার পেইন্টের ডিমান্ড হচ্ছে আমার 6.5 টন মতো, 6 টন 375 কেজি। আমি প্ল্যান করছি ওই মাসে আমার আগের মাসের যে অর্ডার দেওয়া ছিল ওখান থেকে আসবে, প্লাস আমার স্টকে আছে, এটা মিলে 6,000, মানে 6.5 টন আমার অলরেডি আছে, বা যা রিসিভ হবে এটা দিয়ে আমার 6.5 টন আমার স্টক হবে। আমার ডিমান্ড হচ্ছে 6 টন 300 কেজি। তার মানে আমার কোনো ক্রাইসিস নাই, বরং কনজাম্পশন হওয়ার পরে আমার কাছে 275 কেজি থাকবে। এর পরের মাসে আমার ডিমান্ড হচ্ছে 12 টন। আমি অর্ডার প্লেস করব 13 টন, কারণ আমার যেন ক্রাইসিস না হয়। থাকলে আপনাকে কেউ কিছু বলবে না। যদি আপনার কাছে কিছু থাকে, বাংলাদেশের লোকজন আমরা এখনো যেভাবে কোম্পানিগুলোতে চলে, ওভার স্টকের জন্য আপনাকে কেউ কিছু বলবে না। বাট যদি কোনো একটা আইটেম শর্ট হয়, এটার জন্য মনে করেন একদম বোর্ড অফ ডিরেক্টরস পর্যন্ত, মালিক পর্যন্ত চলে যাবে যে সাপ্লাই চেইন এই ম্যাটেরিয়ালটা দিতে পারে নাই, এটার জন্য আমার সেলস বন্ধ হয়ে যাচ্ছে, আমার প্রোডাকশন এই হচ্ছে। কিন্তু তার আরো অনেক আইটেম কিন্তু স্টক আছে, এগুলা সে সেল করতে পারতেছে না, এটা বলবে না। বাট কোনো একটা আইটেম যদি শর্ট পড়ে, এটা পুরা লাইবিলিটি, পুরা ব্লেম দিয়ে দিবে সাপ্লাই চেইনকে। ভেরি চ্যালেঞ্জিং জব সাপ্লাই চেইন। মজাও আছে, আবার আপনার মানে চ্যালেঞ্জও আছে। এই যে আপনার পুরা কোম্পানির সবার ডাটা আপনার কাছে আছে, সবার বাকিদের কাছে তো পার্শিয়াল ডাটা আছে, সেলসের কাছে সেলসের ডাটা আছে, প্রোডাকশনের কাছে প্রোডাকশনের ডাটা আছে, বাট সাপ্লাই চেইনের কাছে সব কিছুই আছে, সমস্ত ডাটা আছে। মানে ইনফরমেশনের আপনি হইলেন কোম্পানির সমস্ত ইনফরমেশন। সাপ্লাই চেইনের জন্য যে কোনো বিজনেসের আপনি হার্ট বলতে পারেন এটাকে। এটা হইতেছে হার্ট যে কোনো বিজনেসের বর্তমান সময়ে। তো এখানে র মেটেরিয়াল গুলোর পারচেস প্ল্যান এরকম আর কি। তো এটার জন্য আমাকে আগে এইগুলা তাইলে আসছে, এই কোয়ান্টিটি গুলো আসছে কোত্থেকে? এই যে লোকাল মেটেরিয়ালের আমি যে এমআরপি, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং ফর লোকাল আইটেম, যে ক্যালকুলেট করছি, এখান থেকে আসছে এই যে লোকাল আইটেমের রিকোয়ারমেন্ট গুলা, প্রত্যেকটা আইটেমের। ঠিক আছে? তো এটা যখন আপনি করবেন, এখানে দেখবেন যে কোথায় গিয়ে ক্রাইসিস পড়তেছে, কোথায় গিয়ে শর্ট খাচ্ছে কিনা কোনো জায়গায়। যেমন মনে করেন আপনি এই মাসে আপনি প্ল্যান করেন নাই, আচ্ছা যেখানে ফর্মুলা আছে ওখান থেকে দেখাই ঘটনা কি ঘটবে আর কি। হুম, মনে করেন এই মাসের এলসি ওপেন হয়েছে, তো কমার্শিয়াল তো আপনাকে বলছিল যে এটা নভেম্বর মাসে যখন এলসি ওপেন হয়েছে 2000 টন, তখন কমার্শিয়াল থেকে বলছিল যে এটা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবেন। তো সাপ্লাই চেইনও তো প্রোডাকশনকে বলছে যে নভেম্বরের এলসির প্রোডাক্ট আপনি না, আচ্ছা এটা নিয়ে বলি। অক্টোবর মাসে যেটা এলসি ওপেন হয়েছিল ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন কোনো কারণে যেটা না আসে, ঘটনাটা কি ঘটবে দেখেন। সব আপনি কিন্তু মাইনাসে চলে যাচ্ছেন, আপনার প্রোডাকশন করার মতো কিন্তু মেটেরিয়াল থাকবে না। সো এটা যেভাবে হোক আপনাকে পোর্ট থেকে এটা রিলিজ করতে হবে। এমনও হয়তো আমাদের যে, যেমন ব্যাংকে তো সাপ্লায়ারের ব্যাংক থেকে তো যে ব্যাংকের মাধ্যমে এলসি দেওয়া হয়েছে ওই ব্যাংকে যখন মেটেরিয়াল এই ডকুমেন্ট আসে, তো পোর্ট থেকে এটা একদিন আগে রিলিজ করতে পারলে এটাও আপনার কোম্পানির জন্য অনেক বড় বেনিফিট। এমনও হয়তো যে আমাদের অনেক জুনিয়র কলিগ যারা আছে ডিপার্টমেন্টে, তাদেরকে দিয়ে এই ব্যাংকের ডকুমেন্ট ব্যাংক থেকে সাইন করে সিএন্ডএফ এর কাছে পাঠিয়ে দেওয়া হইতো।
এয়ারে চলে যাইতো। মানে বিকালের ফ্লাইটেই পাঠাই দিতাম আমরা। ব্যাংক থেকে এন্ডোর্স করে অ্যাটাচমেন্ট করে আপনার ওই কি বলে অ্যাটেস্টেড করে ডকুমেন্ট নিয়ে ফ্লাইটে পাঠাই দিতাম C&F এর কাছে। পরের দিন সকালেই যেন পোর্ট থেকে ম্যাটেরিয়াল রিলিজ করতে পারে। তো এইরকম আরকি। খুব মানে একেকটা দিন অনেক গুরুত্বপূর্ণ। যেন ম্যাটেরিয়াল রিসিভ হইলে যেন লেট না হয়। তো এই জিনিসগুলো আরকি এভাবেই সাপ্লাই চেইনের কাজগুলা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করে পারচেজ প্ল্যানিং করতে হয়। সো এইটুকুই আরকি আপনাদের সাথে এই শিট শেয়ার করে দিব, হ্যাঁ? আর মোটামুটি আপনারা কি বুঝতে পারছেন কিছুটা? যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং কিভাবে করে কোম্পানিগুলোতে? হ্যাঁ, আলামিন? আলামিন কি আছেন? সাব্বির? স্যার আছি তো। আপনি ডাইস কেমিক্যালের জন্য করতে পারবেন? হ্যাঁ পারবো তো স্যার, ডাইস কেমিং আমি তো ইনভেন্টরিতে আছি, আমি তো এইসব কাজ করি না, তা পারবো তো। বাট হ্যাঁ, যদি মনে করেন আপনি সিনিয়র পজিশনে গেলেন, তখন তো আপনি পারবেন, তাই না? না এটা এই স্যার আপনার লজিক্যালি যেটা করতে হয় সেটা করবো, কিন্তু ওই যে ডাইস কেমিক্যালের বিষয়টা আপনার ওগুলো তো আর ডাইং থেকে ইয়ে করে। এই তো মনে করেন এখানে যে রেসিপিটা দিলাম, এখানে হুম, যে রেসিপিটা এটা তো সিলিন্ডারের জন্য। তো এরকম ডাইং এর একটা রেসিপি আছে না? হ্যাঁ এই হ্যাঁ, ওই মনে ডাইং করেন থেকে ১ করতে হবে। ১ কেজি কাপড় বানাইতে তার কতটুকু এনজাইম দরকার, কতটুকু হাইড্রোজেন পারঅক্সাইড দরকার। মানে টোটাল ১ কেজি কাপড় আ ডাইং করতে তার কতটুকু পানি দরকার, কতটুকু কালার দরকার। টোটাল যে আইটেমের লিস্ট এটাই হচ্ছে যে আপনার বিল অফ ম্যাটেরিয়াল। তো আসলে ফ্যাক্টরিগুলাতে ঠিকমতো হয় না আরকি। যেমন আমি আজকের কথাই বলি, আমার একটা আইটেম এই আমাদের যে ডাইং ইউনিটে আজকে ডাইং হোল্ড বিকজ অফ ডাইস শর্টেজ। একটা ব্ল্যাক কালারের ডাইস নাই যার কারণে সি-এন্ড এর একটা প্রোডাক্টের ডাইং বন্ধ। তার মানে ম্যাটেরিয়াল প্ল্যানিং যদি ঠিকমতো হইতো তাইলে কি ডাইস শর্ট পড়তো বলেন? না তো এইরকম আরকি। কোম্পানিগুলাতে কিন্তু প্রোডাকশন প্ল্যানিং নিয়ে সবাই দৌড়ঝাঁপ করতেছে। বাট আ ম্যাটেরিয়াল প্ল্যানিং এটা নিয়ে ওভাবে সবাই এটার দিকে ওভাবে ফোকাস দেয় না। যার কারণে প্রোডাকশনটা হ্যাসেল ফ্রি থাকে না। প্রোডাকশনটা সবসময় তার মানে আমাকে এখন যেহেতু একটা আমি প্ল্যান করছিলাম যে এটা আমার আগামী ৫ দিন চলবে এই মেশিনটাতে। ইনস্ট্যান্ট যখন এটা বন্ধ হয়ে যাবে তখন আমাকে ওখানে ওইটার রিপ্লেসে আরেকটা দিতে হবে। আরেকটা আইটেম ওখানে কি আবার ডাইং করা যায় যেমন মেশিন বন্ধ না থাকে, অপারেটর বসা না থাকে। তো এই জিনিসগুলা যে ম্যানেজ করতে হবে। সো আমার যদি ম্যাটেরিয়াল প্ল্যানিং ঠিকমতো হইতো তাইলে আমার ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল এগুলা সব ঠিকমতো ইউটিলাইজ হইতো। ক্যাপাসিটি ইউটিলাইজ হইতো। তো আমি আরেকটা আ একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে ২০২২ সালের দিকে আ কনসালট্যান্ট হিসেবে কাজ করছিলাম। তো ওখানে গিয়ে দেখছিলাম কি ওখানেও মানে এটা তো লোকাল ফ্যাক্টরি। ওইটা ছিল লোকাল ফ্যাক্টরি ওইটাতে মানে খুব খারাপ অবস্থা আরকি। দেখতাম যে প্রায় সময় অপারেটররা বসে আছে, মেশিন বন্ধ। তো বলত যে এখানে তো মেশিন বন্ধ কেন? তো বলল যে এখানে এই কেমিক্যালটা শর্ট। এটা এখন আনতেছে, আনার পরে এটা মেশিন চলবে। তার মানে আমি তো বুঝছি এখানে সমস্যা কোন জায়গায়। তখন আমি আমার যে আগের প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স এটাকে কাজে লাগায়ে তো আমি কাজ শুরু করলাম। আমি এবার প্রোডাকশনকে বললাম যে, তুমি বলো আগামী ২ মাসে তুমি কি প্রোডাকশন করবা?" আমি একদম আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলতেছি। সে বলল যে, "২ মাসে আমি কিভাবে বলব? সেলস তো আমাকে ২ মাসেরটা বলতে পারে না।" তো সেলসকে বললাম, "তুমি তাইলে ১ মাসেরটা দাও। আগামী ১ মাসে কি সেল করবা এটা বলো।" তো সে বলল যে, "না ১ মাসে কি সেল হবে এটা তো জানি না।" আমি বললাম, "তাইলে ১ সপ্তাহের দাও।" পরে এগ্রি করছে যে ১ সপ্তাহটা সে আমাকে দিছে যে আগামী ১ সপ্তাহে তার ডিমান্ড কি ফিনিশ গুডস এর। প্রোডাকশনকে বললাম, "তুমি এই ১ সপ্তাহের সেলস এর ডিমান্ড এটার জন্য তোমার কি, কি ম্যাটেরিয়াল কি, কি ম্যাটেরিয়াল তোমার দরকার, কি আছে, কি লাগবে এটা বলো।" তখন ওই ১ সপ্তাহের জন্য আমরা প্ল্যান নিয়ে শুরু করলাম।
তাকে তখন ওই ফ্যাক্টরিতে একদম এই যে আপনাদেরকে এখন যেগুলা দেখাইলাম, আমি তো সিলিন্ডারেরটা করছিলাম, বাট ওখানে গিয়ে ওই প্লাস্টিক ফুটওয়্যার ফ্যাক্টরিতে গিয়ে আবার ফুটওয়্যারের রেসিপি করছি। ফুটওয়্যারের বিল অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং সব করে সব স্মুথ করছি। 2022 সালে করছি এই কাজ। হ্যাঁ? সো আপনারা কাজ শিখলে এগুলো আপনাদেরও কাজে আসবে। অ্যা কারণ সাপ্লাই চেইন অনেক ভাস্ট ফিল্ড। তো আ আস্তে, আস্তে এটা তো গেল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। নেক্সট সেশনে আমরা দেখব ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিংটা কিভাবে করে? এটা দেখব। স্যার এরপরে ক্লাসের বাইরে একটা টপিক নিয়ে আপনার সাথে একটু ডিসিশন নেওয়ার প্রয়োজন ছিল আর কি, জি। বলবো? এখন রেকর্ড হচ্ছে তো আপনি পরে আমাকে তো হোয়াটসঅ্যাপে নক এটা দিয়েন। আপনার শিক্ষণীয়ই, ও এটা আচ্ছা, আচ্ছা। রেখে আচ্ছা বলেন, অসুবিধা নেই। বলেন। মানে আমি ডাইস কেমিক্যালে আছি, আমাদের এটা বন্ডেড ওয়্যার হাউস। আচ্ছা। এখন আমি চাচ্ছি যে বন্ডেড ওয়্যার হাউসে কাস্টমারের সাথে কিভাবে ডিল করে একটা ফ্যাক্টরি, এটা কিভাবে শেখা যায়? কমার্শিয়ালের পার্ট এটা, এটা কি কোনো কোর্স আছে আর কি হ্যাঁ, আপনাদের? হ্যাঁ, কোর্স আছে। এটাকে বলে ইউডিআইডি, ইউটিলাইজেশন ডিক্লারেশন। ইউটিলাইজেশন হ্যাঁ, আপনার ইউডি যেটা ওইটা কাস্টমারের ইউডি সাথে কিভাবে ডিল করে, প্লাস কনজাম্পশনটা কিভাবে ক্যালকুলেট করে একটা ফ্যাক্টরির কনজাম্পশন, এইটা সব বিস্তারিত আপনার জানতে হবে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে আমি আপনাকে শর্টলি আমি যতটুকু জানি সেটা বলি। সেটা হচ্ছে যে এই যে এই রেসিপি দেখাইলাম না? হ্যাঁ, এইরকম একটা রেসিপি আপনার বাংলাদেশের ২ জায়গাতে বন্ডেড ওয়্যারহাউসের আ পারমিশন দেওয়া হয়। আগে ছিল ১ জায়গাতে। এনবিআর থেকে দেওয়া হয়। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর থেকে মানে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আপনার এটার অ্যাপ্রুভাল নিতে হবে। ওখানে রেসিপি জমা দিতে হবে আপনার। এক্সপোর্টের বিজনেস হইলেই আপনার ওখানে রেসিপি জমা দিতে হবে। আপনি কতটা আইটেম প্রত্যেকটা ফিনিশ গুডস এর জন্য রেসিপি জমা দিতে হবে। আর আরএমজি গুলার ক্ষেত্রে বিজেএমইএ তে জমা দিতে হবে। অন্যান্য যত এক্সপোর্ট আছে ফার্মাসিউটিক্যাল বলেন, ফুড অ্যান্ড বেভারেজ বলেন, প্লাস্টিক বলেন, যারা এক্সপোর্ট করে এদের জন্য হচ্ছে এনবিআর, আর আরএমজি বিজনেসের জন্য হচ্ছে বিজেএমইএ। বিজেএমইএ তে আপনার বন্ডের যে সেকশন ওখানে আপনাকে জমা দিতে হবে, রেসিপি জমা দিতে হবে। ওই রেসিপি দিয়ে আপনার এখন আগামী মাসগুলাতে কতটুকু আপনার ডিমান্ড আছে, এইটা ফুলফিল করার জন্য কতটুকু ম্যাটেরিয়াল আপনার স্টকে আছে, আর কতটুকু আপনি ইম্পোর্ট করতে পারবেন এটা পারমিশন দিবে তারা আপনাকে। এটা তো ইম্পোর্টের ইয়ার টু পারমিশন দিবে। ইয়ার দেয় স্যার এটা, হ্যাঁ। কিন্তু এটা আপনার কমার্শিয়াল অন্যভাবে কস্টিং দেখায় কনজাম্পশনটা, এটা যখন ভ্যাট দেয়। আসলে এই বিষয়গুলো আমার ডিটেলস জানতে হবে আর কি। আচ্ছা মূল এগুলার শিক্ষা জন্য আলাদা কোর্স আছে। এগুলো আপনার আলাদা আপনার বন্ডের আমি আপনাকে ইনফরমেশন দিব আরকি। কোথায় এই যে বন্ডের গুলা বন্ড বন্ডেড ওয়্যারহাউস ম্যানেজমেন্টের আলাদা ইয়ে আছে। এই ক্যালকুলেশন এবং এগুলোর কোর্স আলাদা আছে। আমি আপনাকে খোঁজ নিয়ে জানাবো। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক আহ, তখন আপনার যদি কনজাম্পশন বাড়ে যেমন প্লাস্টিকের ক্ষেত্রে অ্যা আপনি ১ বছর আগে নতুন একটা মোল্ড আনছেন মনে করেন। তো এটা তো মোল্ডের ক্যাভিটি আস্তে, আস্তে বড় হয়ে যায়। তখন তো এটার আপনার ওয়েস্টেজ বেড়ে যাবে। ২ বছর পরে কিন্তু মোল্ড ক্যাভিটি বারবার যখন এটা ফ্রিকশন এর কারণে ইউ। আপনার ওয়েস্টেজ বেড়ে যায়। তখন এটা আবার রিভাইজ করে আপনাকে দিতে হবে। নাইলে আপনাকে এনবিআর বলবে, "তুমি তো দেখাইছো ১ পিসের জন্য ১ পিস বানাইতে ১০ গ্রাম দরকার। তুমি ১০ গ্রাম করে হইলে ১,০০,০০০ পিসের জন্য তুমি পাও ২ টন। তুমি এখন আনতেছো বছরে ৫ টন। আমি তো আনতে দিব না ৫ টন তোমাকে। তার মানে তুমি হয়তো ৫ টন নিয়ে এসে লুকায়, লুকায় হয়তো লোকাল মার্কেটে বিক্রি করতেছো। এই সুযোগ তো দিব না।" এরকম বলবে আরকি, হ্যাঁ? যেহেতু আপনাকে এই বন্ডের জানেন তো বন্ডের বিষয়টা। আপনাকে ওই ম্যাটেরিয়ালের জন্য গভর্নমেন্ট কোনো ট্যাক্স নিচ্ছে না। কোনো ট্যাক্স ছাড়াই আপনাকে ওই ম্যাটেরিয়াল আনতে দিচ্ছে। এই শর্তে যে এইটা আপনি এক্সপোর্ট করে অ্যা আপনি গভর্নমেন্টকে ফরেন কারেন্সি এনে দিবেন। এই শর্তে গভর্নমেন্ট আপনার বিজনেসকে এনকারেজ করার জন্য, উৎসাহিত করার জন্য
আপনাকে বন্ডের ফেসিলিটি দিচ্ছে, আপনাকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। কিন্তু আপনি যদি এনে যদি এটা গোপনে যদি রেসিপি বাড়ায়ে দেখায়ে যদি আবার লোকাল মার্কেটে সেল করেন, তো এটা ধরতে পারলে কিন্তু জরিমানা হয়। বাট করে কোম্পানিগুলো এই যে মেকানিজম গুলো জানতে হবে, এইগুলো অনেক হ্যাঁ, ফ্যাক্টরিতে প্রবলেম আছে স্যার, কাস্টমস এর সাথে স্টকের সাথে এ মেলে না বুঝছেন। মিলে না ওরা জোর করে মিলাই দেয়। এটা মিলে না কিভাবে দেখেই তো হয়, ওই process গুলো আমার জানতে হবে। আপনার কি মনে হয় এই যে এখন সবগুলা বড়, বড় কোম্পানি এই আরএমজির ওরা যে রিটেইল শপগুলা দিছে, সবার রিটেইল শপ আছে না? যেমন বেক্সিমকোর আছে ইয়েলো, এই যে আপনার আম টিম গ্রুপের আছে 12, এপিলিয়নের আছে সেইলর, তারপর আপনার স্মার্টএক্স গ্রুপের আছে শৈশব। এরকম যে রিটেইল শপগুলা আছে না? হুম। তো তারা যে রিটেইল শপে যে টি-শার্ট বা যে আইটেমগুলা সেল করে, আপনার কি মনে হয় এগুলা ওই কটনগুলা বা ওই ফেব্রিকগুলা তারা এ সরকারকে ট্যাক্স দিয়ে নিয়ে আসে? কখনো না। তারা ওই যে এক্সপোর্টের জন্য যে আনে ওখানে বন্ডের হিসাবের মধ্যে গুজামিল দিয়া এনে এরপরে রিটেইল শপগুলার জন্য ওই ওটা প্রোডাক্ট গুলো মনে হয় লেফট বানায়। ওভার করে হ্যাঁ, দিয়ে দেবে। হ্যাঁ, লেফট ওভার দেখায় এগুলা দিয়ে হচ্ছে আপনার ওই এ এরপরে রিটেইল বিজনেসটা চালাইতেছে। হুম, হুম। নাইলে ওরা এক্সপোর্ট করে ট্যাক্স দিয়ে জীবনেও ওই বিজনেস চালাইতে পারত না। যাই হোক রেকর্ড হচ্ছে যদিও বাট এটাই রিয়েলিটি বুঝছেন? এগুলাই চলতেছে এভাবে। বাট বন্ডের ক্যালকুলেশনটা জানলে এটা আপনি এক্সট্রা একটা ফেসিলিটি পাবেন। আপনি সাপ্লাই চেইন প্রফেশনাল হিসেবে যদি আপনি বন্ড ক্যালকুলেশন জানেন, বন্ডেড ওয়্যারহাউসের ম্যানেজমেন্টের সিস্টেম জানেন তাইলে এটা আপনাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে। না সো স্যার, আমি আর একটা কারো বন্ডের আপনার হুম, এক্সপোর্ট ইম্পোর্টের একটা শর্ট কোর্স করছিলাম আমি হুম। ওইটা জানার জন্যই করছিলাম, কিন্তু ওনারা আবার ওই বিষয়ে ছিল না বুঝছেন। ওরা ওনার হলো এমনিতে ইন্টারন্যাশনাল ওরা বিজনেস। শিখাইছে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের কি, কি ডকুমেন্ট দরকার, এলসি কত টাইপ এগুলা শিখায়ে ইয়ে করছে আরকি। বুঝছি আমি আপনাকে হ্যাঁ, খোঁজ হ্যাঁ। দিব। আমি দেখছি মনে হয় ২-১ জায়গাতে বন্ডেড ওয়্যারহাউস ম্যানেজমেন্টের উপরে আলাদা ট্রেনিং করায়। আমি ওইটা আপনাকে লিংক দিব। কোথায় করায়। আপনার ঠিক আছে? প্রতিষ্ঠানে যদি হয় না, না তাহলে। আমার প্রতিষ্ঠানে নাই। এখন আমি আমার অন্য ইয়া নিয়ে বিজি আছি তো আমরা। আমি কোথায় করাই এইটুকু আমি আপনাকে কোঅপারেট করতে পারব। ওকে, ঠিক ওকে আছে? স্যার। সো আর কারো কোনো ইফতেখার, মুনতাসির আপনারা কি বুঝতে পারছেন কিভাবে ম্যাটেরিয়াল প্ল্যানিং করতে হবে আপনাদের ক জি, বুঝছি। করা লাগে? আল-আমিন? আর স্যার আরেকটা বিষয়, আল-আমিন মানে কি আছেন? জব করি। আল-আমিন কি অফিসে আছেন? আপনার আজকে ছুটি না না? স্যার, আছি স্যার, আমি মেসেজে রিপ্লাই দিচ্ছি। আপনার জন্যই তো শনিবারে ক্লাস দিছি। আপনি তো আপনার স্যার আমি থাকতে হবে চ্যাটে অনেক। দিছি আর কি। বুঝতে পারতেছেন তো না? জি জি। আচ্ছা ঠিক আছে। আর ওই আপনাদের যদি আপনাদের নিজস্ব ডাটা সেট নিয়েও যদি এমআরপি মনে করেন আপনি যদি বলেন যে আপনি এখন আরএমজি তে আছেন অথবা ফার্মাসিউটিক্যাল এ আছেন, আপনাকে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট শিটটা রেডি করে দিতে হবে। আমাকে নক দিবেন আমি ওয়ান টু ওয়ান এটা আপনাদেরকে হেল্প করব। বাট এমনি লার্নিং এর জন্য এই শিটটা আমি আপনাদের সাথে শেয়ার করে রাখবো। ঠিক আছে? সাব্বির কি জানি বলতে চাচ্ছিলেন লাস্টের দিকে? আর বলছে আমরা যারা জব করি স্যার, যদি কোনো জি, অপরচুনিটি থাকে আপনার কাছে বা আপনার পরিচিত, আমাদের জি, ইন্টারভিউ ফেস করান বা এরকম একটা এক্সপিরিয়েন্স করান এইগুলো, জি। আপনার স্টুডেন্ট হিসেবে বলতেছি স্যার, যে আচ্ছা। ইন্টারভিউ আমরা ফেস করলাম, যদি আমরা ক্যাপাবল হয় তাহলে নিয়োগ হবে, যে না হয় সাব্বির তাহলে। আপনার এক্সপেরিয়েন্স কতদিন? আমি স্যার ইনভেন্টরি আছি, আমি 17 সাল থেকে আছি এই ডাইস কেমিক্যালের উপরে। ডাইস কেমিক্যাল। ওই যে একটা রিটেল কোম্পানিতে ওয়্যার হাউসের ম্যানেজারের জন্য সিভি চাইছিল আরকি আমার কাছে। বাট দেই নাই। আপনি আমাকে দিয়েন, আপনার সিভিটা দিয়েন। দিব যদি ওদের পছন্দ হয় ডাকবে আরকি ইন্টারভিউর জন্য। ঠিক আছে? জি, জি। জব লোকেশন হচ্ছে গুলশান ২ এ। জি, ইন্টারভিউতে ডাকলো, তারপর তাদের যদি হুম, পছন্দ হুম, হুম। হয় তাহলে নিবে, এটাই হচ্ছে। ওইটাও রিটেল বাংলাদেশের খুব নামকরা একটা রিটেল ব্র্যান্ড।
ও আচ্ছা, ঠিক আছে, নামটা বলতেছি না যদিও, সিভি দিয়ে না, আমি দিয়ে দিব ওদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ।